আচ্ছা শুরু করছি তাহলে। আচ্ছা শেয়ার স্ক্রিনটা দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা তো ফাইনালি যেটা রয়ে মানে কমপ্লিমেন্ট সিস্টেম থেকে রয়ে যাচ্ছে সেটা হচ্ছে বায়োলজিক্যাল কনসিকুয়েন্সেস, মানে ফাংশনটা কি করে। তো অলরেডি আমরা দেখলাম যে কমপ্লিমেন্ট সিস্টেমের একটা মেজর ফাংশন হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ফর্মেশন এবং থ্রু দ্যাট সেল লাইসিস। ঠিক আছে, তো এটাই সেই জিনিসটাই এখানে আবার একটু বলেছে, মানে এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ফর্মেশনের এই পোর্শনটাতে। তো এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের যে মাইক্রো অর্গানিজমস রয়েছে তাদের মধ্যে কিছু কিছু মাইক্রো অর্গানিজমস থ্রু মানে ডিউ কোর্স অফ এভলিউশন কিছু ইভেশন মেকানিজম করেছে, মানে বার করেছে। তো সেই ইভেশন মেকানিজমসগুলো কী কী সেটা একটু মানে জানার দরকার আছে, কারণ সেখান থেকে অনেক সময় কিছু কিছু কোশ্চেন দেয়। এবার এইখানে একটা টেবিল আছে যে মাইক্রোবিয়াল ইনভেশন অফ কমপ্লিমেন্ট মেডিয়েটেড ড্যামেজ। ঠিক আছে, এই জিনিসটাকে তোরা একটু পড়বি মাঝে মাঝে। ঠিক আছে, মাঝে মাঝে দেখবি এখান থেকে কিছু কিছু যেমন বেশ ইম্পর্টেন্ট, যেমন এই এলপিএস। এলপিএস কি হয়? এলপিএস হচ্ছে মানে একটা স্লিপারি বলতে পারিস, একটা সারফেস ক্রিয়েট করে যেখানে এই মেমব্রেন একটা কমপ্লেক্সটা মেমব্রেনের মধ্যে ইনসার্ট করতে পারে না। ঠিক আছে, মানে লিপোপলিস্যাকারাইড তো এলপিএস তো লিপিড, মানে বুঝতে পারছিস একটু তেল তেলে হয়, মানে স্লিপারি হয়, তাই জন্য সেখানে প্রপারলি মেমব্রেন একটা কমপ্লেক্সটা মানে মানে গাঁথতে মানে মানে গাঁথা যেটাকে বলে সেই গাঁথা জিনিসটা প্রপারলি হয় না, মানে ইনসার্ট করতে পারে না। তো তাই জন্য মাঝে মানে মেমব্রেন একটা কমপ্লেক্স যদি ফর্ম করতেও শুরু করে তাহলে ওটা মানে শেডেড অফ হয়ে যায়। ঠিক আছে, তো এই এলপিএসটা যেমন মনে রাখবি। তারপরে ব্যাকটেরিয়াল ক্যাপসুল থেকে আসতে পারে। ঠিক আছে, কমপ্লিমেন্ট কিছু কিছু প্রোটিন আছে যেগুলো যেমন কমপ্লিমেন্ট রেগুলেটরি যে প্রোটিনসগুলো তাদেরকে মিমিক করে। ঠিক আছে, তো সেইগুলো মানে কমপ্লিমেন্ট প্রোটিনসগুলোকে ইনহিবিট করে। এবং কি প্রোটিন কিভাবে কাজ করে এবং তার দু একটা এক্সাম্পল, একটা দুটো করেই আছে, সেগুলো একটু মনে রাখিস। ঠিক আছে, তো এটা যেমন তিনটে পোর্শনে অলরেডি ভাগ করা আছে, একটা একটা করে মানে মুখস্থ করবি। প্রথমে এইটা মুখস্থ করবি, এইটা যখন হয়ে যাবে তখন তারপর এইটা করবি, এইভাবে করিস জিনিসটা। মানে এখান থেকেও একটা দুটো কোশ্চেন অনেক সময় দেয়। ঠিক আছে, তো ওগুলোই অনেকটা ডিটেলে লেখা আছে এই পুরো সেকশনটাতে। যদি ডিটেলটা নাও পড়তে চাস অ্যাটলিস্ট ওই টেবিলটা মুখস্থ করলেও চলবে। এবার তারপরের একটা বড় ফাংশন হচ্ছে ইনফ্লামেশন ক্রিয়েট করা। ঠিক আছে, এবার ইনফ্লামেশন মানে হচ্ছে যে মানে ইনফ্লামেশন মানে আমরা নর্মালি লেমেন টার্মে বুঝি যে র্যাশ, স্কিনে র্যাশ হওয়া, লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া। এবার সেগুলো একটা নির্দিষ্ট কারণে হয়। কারণ ধর স্কিনে এগুলো কেন হয়, যখন ধর কোনো একটা অ্যান্টিজেন স্কিনকে ব্রিচ করে ঢুকছে ভেতরে, তখন যাতে সেই অ্যান্টিজেনটাকে মানে সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ব্যাকটেরিয়াটাকে কিল করার জন্য বা অ্যান্টিজেনটাকে মানে অপশনাইজ করার জন্য বিভিন্ন রকমের সেল বা ফ্যাগোসাইটোসিস করার জন্য বিভিন্ন রকমের সেলস ওই রিজিয়নটাতে সেল ব্লাড ভেসেল থেকে বেরিয়ে ওই রিজিয়নটাতে আসে এবং তারা বিভিন্ন রকমের প্রোডাক্ট সিক্রেট করে। তো পুরো ব্যাপারটা মিলিয়ে মানে ব্লাড ভেসেল সেখানে ভ্যাসোডাইলেট হয়, তো সেখানে জায়গাটা একটু ফুলে যায় সেই সব কারণে এবং রেডনেস আসে। তো এই পুরো জিনিসটাকে একসাথে ইনফ্লামেশন বলে।
ঠিক আছে? তো বেসিক্যালি ইনফ্লামেশন ইজ আ ইমিউন রেসপন্স, মানে ইনফ্লামেশন কিন্তু মানে যে ফরেন এজেন্ট তার জন্য অ্যাকচুয়ালি হয় না, মানে এখানে কিন্তু তোরা শুনতে পাচ্ছিস ঠিকঠাক? অঙ্ক না, মাইক্রোফোনটা একটু অফ কর, নাহলে ইকো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মানে এখানে একটা অনেকের ভুল ধারণা থাকে যে ইনফ্লামেশন মানে হচ্ছে ব্যাকটেরিয়া বা ফরেন এজেন্টস ক্রিয়েট করে, তা নয়। ইনফ্লামেশন অ্যাকচুয়ালি যেটা হয় আমাদের বডিতে সেটা ক্রিয়েট করা হচ্ছে কিন্তু আমাদের নিজেদেরই সেলস, মানে ইমিউন সেলসই ক্রিয়েট করে, ঠিক আছে, ইন রেসপন্স টু দ্য ফরেন পার্টিকলস অর অর্গানিজমস। তো এই যে ইনফ্লামেশন মেডিয়েট করার ক্ষেত্রেও কমপ্লিমেন্ট সিস্টেমের একটা বড় রোল আছে। তো কিভাবে এই C3, এই যে এ পোর্শনগুলো, যেগুলো ছোট ছোট পোর্শন, যেগুলো বললাম যে মেমব্রেন একটা কমপ্লেক্স ফর্মেশনে হেল্প করে না, রাদার বেরিয়ে যায়, তো সেই এ পোর্শনগুলো C3A, C4A, C5A, এরা কি করে, এদেরকে অ্যানাফাইলোটক্সিনস বলে। অ্যানাফাইলোটক্সিনস বলে তার কারণ মানে এরা বেসিক্যালি ইনফ্লামেশন কজ করায়, তাই জন্য এরা কি করে, এরা মাস্ট সেল বা বেসোফিল, এদের রিসেপ্টর আছে, সেই রিসেপ্টরে গিয়ে বাইন্ড করলে সেই সব সেলের ডিগ্র্যানুলেশন করে। তো সেই সব সেলের ডিগ্র্যানুলেশন করলে অবভিয়াসলি হিস্টামিন সিক্রিট হবে, বা আদার যে রিঅ্যাক্টিভ যে প্রোডাক্টসগুলো সেগুলো সিক্রিটেড হয়, এবং সেগুলো বেসিক্যালি বুঝতেই পারছি যে ইনফ্লামেশন কজ করায়। এবং এগুলো যদি আবার খুব বেশি হয়ে যায় সার্কুলেশনে, তাহলে কিন্তু আবার প্রবলেম, মানে ওভার্ট ইনফ্লামেশন কিন্তু আবার আমাদের বডির জন্য হার্মফুল। তাই জন্য এগুলোকে রেগুলেট করতে হয়। রেগুলেট কি করে সেটা হচ্ছে যে এই অ্যানাফাইলোটক্সিনসগুলোকে, একটা সেরাম প্রোটিয়েজ আছে, মানে ব্লাডে একটা প্রোটিয়েজ মানে থাকে, সেটাকে কার্বক্সিপেপটাইডেজ এন বলে। তো এই কার্বক্সিপেপটাইডেজ এন কি করে, আর্জিনিন রেসিডিউ, মানে ওর যে সি টার্মিনাস পোর্শনে যে আর্জিনিন রেসিডিউ থাকে সেটাকে ক্লিভ করে দেয়। ক্লিভ করে দিলে কি হয় যে ওর এই যে অ্যানাফাইলোটক্সিনসগুলো, মানে এই যে কমপ্লিমেন্ট ফ্র্যাগমেন্টসগুলো, ওদের অ্যাক্টিভিটিটা আইদার মানে মানে থাকে না বা খুব হাইলি রিডিউসড হয়ে যায়। তো এইভাবে ওটাকে রেগুলেট করে। তো এই কার্বক্সিপেপটাইডেজ এন, এটা একটু মাথায় রাখিস। আর এই যে C3A, 4A আর 5A অ্যানাফাইলোটক্সিনস হিসেবে কাজ করে, এটাও মাথায় রাখবি, এখান থেকে কোশ্চেন দেয়। আর আরেকটা জিনিস হয় যে C3A, 5A আর C5B6-7 এরা কি করে, এরা মানে এন্ডোথেলিয়াল সেলস, মানে যখন কোনো একটা ব্লাড ভেসেল থেকে কোনো সেল বা নিউট্রোফিল বা মোনোসাইট টিস্যু স্পেসে তাকে আসতে হয়, মানে এক্সট্রাভেশন হয় তার আগে কি হয় যে এন্ডোথেলিয়াল সেলসের সারফেসে তোকে অ্যাটাচ করতে হবে, তবে তো দুটো এন্ডোথেলিয়াল সেলসের মাঝখান দিয়ে ও বেরোতে পারবে। তো এই অ্যাটাচমেন্টটাও কিন্তু এই কমপ্লিমেন্ট প্রোটিনসগুলো হেল্প করে অ্যাটাচমেন্টে, ঠিক আছে। সেটা ডিটেলে পরে একটা চ্যাপ্টারে যখন নিউট্রোফিল বা মানে লিউকোসাইট ইভেশন বা এক্সট্রাভেশন পড়াবো তখন বলবো, মানে লিউকোসাইট কেমোট্যাক্সিসে কমপ্লিমেন্ট সিস্টেমে হেল্প করে। আর একটা হচ্ছে অপসোনাইজেশন। তো অপসোনাইজেশন অ্যান্টিবডিও করতে পারে, কমপ্লিমেন্ট প্রোটিনও করতে পারে, ঠিক আছে। আবার অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সকেও কিন্তু মানে কমপ্লিমেন্ট প্রোটিন বাইন্ড করে মানে ওটাকে আরো বেটার অপশনাইজ করতে পারে। তো বেসিক্যালি কি, যে ধর একটা অ্যান্টিজেন বা একটা ব্যাকটেরিয়া, তার চারিদিকে কমপ্লিমেন্ট প্রোটিন বাইন্ড করে গেল, এবং যে কমপ্লিমেন্ট প্রোটিনটা মেজর ফাংশন রোল প্লে করে এই ক্ষেত্রে সেটা হচ্ছে C3b। তো C3b হচ্ছে মেজর অপশনিন কমপ্লিমেন্ট সিস্টেমের। তো C3b কি হয়, যদি একটা ধর অ্যান্টিজেন বা ব্যাকটেরিয়া তার গায়ে C3b অ্যাটাচ হয়ে গেল,
তো তখন কি হয় যে বিভিন্ন রকমের ফ্যাগোসাইটোটিক সেলস, মানে ধর নিউট্রোফিল বা ম্যাক্রোফাজ, এদের কি হয় C3b এর এগেনস্টে রিসেপ্টর থাকে। তো মেইনলি হচ্ছে CR রিসেপ্টর, কমপ্লিমেন্ট রিসেপ্টর 1। তো কমপ্লিমেন্ট রিসেপ্টর 1-এ কি হয় যে C3b বাইন্ড করলে C3b এবং C3b যাকে কোড করে রয়েছে পুরো জিনিসটা ফ্যাগোসাইটোসিস হয়। ঠিক আছে, তাই জন্য মানে যে ফরেন পার্টিকেল বা ফরেন অর্গানিজম তার বেটার ফ্যাগোসাইটোসিস হয় এইভাবে। আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমের যে প্রোটিনগুলো সেগুলো মানে ভাইরাসকে নিউট্রালাইজ করে। এবার ভাইরাসকে নিউট্রালাইজ দুভাবে করতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স যেটা ফর্ম করে সেটা করে করতে পারে, আর একটা মানে সেটা বেসিক্যালি ভাইরাল লাইসিসই হলো। ভাইরাল নিউট্রালাইজেশন যেটা হয় সেটা হচ্ছে মানে এই বিভিন্ন রকমের যে C3b বা এই ধরনের যে কমপ্লিমেন্ট ফ্র্যাগমেন্টসগুলো, তারা কি ভাইরাল যে কোডটা মানে ভাইরাসের যে কোড যেটা তার চারিদিকে ওটা একটা কি বলবো একটা মানে ভাইরাল কোডে বাইন্ড করে করে একটা ওর চারিদিকে একটা কি বলবো আস্তরণ ফেলে দেয়, ঠিক আছে, মানে ঘিরে ফেলে ভাইরাসটাকে। ঠিক আছে, ঘিরে ফেললে কি হয় মানে যখন এরকম ভাবে কি বলবো করে না ঘিরে ফেলে, তখন ভাইরাল প্রোটিনটার মানে কোন একটা সেলে গিয়ে অ্যাটাচ করতে পারে না, ঠিক আছে। তো তার মানে কি ভাইরাসটা ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, ঠিক আছে। এইভাবে ভাইরাসকে নিউট্রালাইজ করতে পারে। আর একটা হচ্ছে যে এই ক্লিয়ারেন্স যে ব্যাপারটা, কমপ্লিমেন্ট সিস্টেম মেডিয়েটেড ইমিউন ক্লিয়ারেন্স, এটা কি হয়, এটা হচ্ছে ধর একই রকম মানে এই কনসেপ্টটা আগে যেটা অপশনাইজেশনের মতোই কনসেপ্টটা একই রকম জিনিস, যে ধর একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্ম হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা সলিউবল ইমিউন কমপ্লেক্স, মানে এটা ব্লাড স্ট্রিমে সলিউবল মানে ভেসে বেড়াচ্ছে। এটাকে কি করে, এই অ্যান্টিবডির যে মানে কনস্ট্যান্ট রিজন সেখানে C3b বাইন্ড করলে কি হয়, এগেন C3b এর এগেনস্টে তো CR রিসেপ্টর আছে। এবার এই ক্ষেত্রে কি হয় যে ধর এরিথ্রোসাইট যেটা ব্লাড স্ট্রিমে ঘুরে বেড়াচ্ছে তার CR1 রিসেপ্টর থাকে। তো এই যে পুরো যে কমপ্লেক্সটা অ্যান্টিজেন অ্যান্টিবডি এবং C3b, এই পুরো কমপ্লেক্সটা এরিথ্রোসাইটের সঙ্গে বাইন্ড করে যায়। এবার যেহেতু এরিথ্রোসাইট রেগুলার বেসিসে লিভার অ্যান্ড স্প্লিনে গিয়ে মানে ওর টার্নওভার হয়, মানে লিভার আর স্প্লিনের এই এরিথ্রোসাইট ফ্যাগোসাইট মানে লিভার স্প্লিনে যায়, লিভার স্প্লিনে গিয়ে আইদার পুরো জিনিসটা মানে যদি ওল্ড এরিথ্রোসাইট হয় তাহলে পুরো এই জিনিসটাই মানে ফ্যাগোসাইটোটিক সেলের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। আর নয়তো কি করে লিভার স্প্লিনে গিয়ে এই যে কমপ্লেক্সটা এটাকে ছেড়ে দেয়, ঠিক আছে। ছেড়ে দিলে কি হয়, লিভার বা স্প্লিনের যে ফ্যাগোসাইটোটিক সেলস তার মধ্যে এই কমপ্লেক্সটা তার আবার CR1 রিসেপ্টর আছে, তো সেই CR1 রিসেপ্টরে এইটা বাইন্ড করে গেলে পুরো জিনিসটাও এনগালফ করে নেয়, ঠিক আছে। এইটা হচ্ছে বেসিক্যালি ইমিউন কমপ্লেক্স ক্লিয়ারেন্স, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি কমপ্লিমেন্ট সিস্টেমের যাবতীয় যা বলার ছিল আমি বললাম। এখান থেকেই কোশ্চেনগুলো আসে। কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি থেকে খুব একটা কোশ্চেন আসে না, এটা অতটা পড়ার দরকার নেই, বাট বাকি যেগুলো বললাম সেগুলো একটু পড়িস, একটু ভালো করে যেগুলো মুখস্থ করার দরকার সেগুলো অল্প অল্প করে মুখস্থ করিস, কারণ সেগুলো একবারে মুখস্থ করতে গেলে হবে না, ঠিক আছে। যেগুলো বোঝানোর আমি তো বুঝিয়ে দিলাম। কমপ্লিমেন্ট সিস্টেমে একটু বেশি মুখস্থ করার দরকার রাদার দেন বোঝা, ঠিক আছে। আজকে আমি এতটাই পড়াবো, এর থেকে বেশি আমি যাচ্ছি না, গুলিয়ে যাবে নাহলে। পরের দিন যেটা আমি পড়াবো সেটা হচ্ছে মানে শুরু করব হচ্ছে আমি সেল মেডিয়েটেড এফেক্টর রেসপন্স বা সেল মেডিয়েটেড ইমিউনিটি। এখানে সমস্ত রকম ওই যে জিনিসগুলো যে মানে সাইটোটক্সিক টি সেল কীভাবে সেল কিল করে, বা ন্যাচারাল কিলার সেল কীভাবে সেল কিল করে, বা আমাদের যে ইনেট ইমিউনিটির যে
যারা ডিফেন্স মেকানিজমে রোল প্লে করে, মানে ম্যাক্রোফাজ বা নিউট্রোফিল, এরা কিভাবে সেল কিল করে সেইগুলো এখানে দেওয়া আছে। এবং এই যে সেল কিলিংটা হয় সেখানে অ্যান্টিবডি কীভাবে জিনিসটাকে এনহ্যান্স করে, মানে বেসিক্যালি ব্যাকটেরিয়া অ্যান্টিবডি অ্যান্ড কমপ্লিমেন্ট কীভাবে জিনিসটাকে এনহ্যান্স করে, মানে অপশনাইজেশনের থ্রু দিয়ে, সেগুলো বেসিক্যালি এখানে বলা আছে। তো এই চ্যাপ্টারটা ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার এখানে, এবং এখান থেকে অনেক কোশ্চেনও আসে, তো সেটা হবে। আর দেন আমি এই লিউকোসাইট মাইগ্রেশন অ্যান্ড ইনফ্লামেশনটা পড়াবো। এটাও বেশ মানে একটা বোঝার মতো জিনিস, এবং বাট এখানে অনেক কিছু মনে রাখার দরকার আছে, তো একটু ভালো করে পড়তে হবে জিনিসটা। তো দেখছি নেক্সট দিন যদি সম্ভব হয় তাহলে হাইপার সেন্সিটিভ রিয়াকশনটাও কমপ্লিট করে দেব। যদিও হাইপার সেন্সিটিভ রিয়াকশনটা একটু বড় চ্যাপ্টার, 4টে ধরনের হাইপার সেন্সিটিভ রিয়াকশন হয়, প্রত্যেকটার নিটিগ্রিটি আছে আলাদা। ইনকেস যদি পুরোটা নাও হয়, যতটা সম্ভব হবে আমি বলে দেবো হাইপার সেন্সিটিভ রিয়াকশনে, ঠিক আছে? আর তাহলে থাকছে কয়েকটা ছোট ছোট জিনিস যেগুলো আর একটা দুটো ক্লাস নিলে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমি মানে 3rd উইক থেকে ডেভেলপমেন্টাল বায়োলজিটা শুরু করব। যদি ইমিউনোলজি কিছুটা থাকে তাহলে সেটা মানে হাফ ডেভেলপমেন্টাল বায়োলজি হাফ ইমিউনোলজি এরকম করে কভার করব, ঠিক আছে? মানে 21 তারিখ থেকে আমি বেসিক্যালি ডেভেলপমেন্টাল বায়োলজিটা স্টার্ট করে দেব। আচ্ছা, এত অবধি কারোর কোনো প্রশ্ন যদি থাকে তাহলে একটু বল। কারোর যদি কিছু মানে কনফিউশন থাকে বা কিছু ইয়ে থাকে তাহলে একটু বলে নে। নাহলে যেগুলো পড়ালাম সেগুলো পড়, যদি কোনো কনফিউশন অ্যারাইজ করে তখন আমাকে বলবি। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাকবে। হ্যাঁ দাদা এই অবধি থাক। ওকে, ঠিক আছে। নেক্সট উইকে প্রতিটি তো অবভিয়াসলি উইকডেতেই ক্লাস নেবে, তো ও জানিয়ে দেবে কবে ক্লাস নেবে, ফ্রাইডে বা স্যাটারডে কি হবে, নাকি ও এই উইকে ক্লাস নেবে কি মানে সেটা আমাদের এখনো জানাইনি কিছু। না, ও একটা তো কিছু বলেছিল যে মানে লাইক তোদের পুরো ইকোলজিতে কোনো কনফিউশন, মানে যতটা ও পড়িয়েছে তার মধ্যে কোনো কনফিউশন থাকলে, কারণ না। যদি কোনো কনফিউশন থাকে তাহলে ওকে জানাতে বলেছে আই গেস। হ্যাঁ, আর বলেছে নেক্সট ইভলিউশনটা স্টার্ট করবে। হ্যাঁ, না মানে ইকোলজিতে যদি কারোর কোনো কনফিউশন থাকে তাহলে সেটা একটু জট ডাউন করে ওকে পাঠিয়ে দিবি, বা নেটগেনের যে গ্রুপটা আছে সেখানে পাঠাতে পারিস, তাহলে ও সেগুলো ডিসকাস করে নেবে তোদের সাথে। একটু বিফোর হ্যান্ড পাঠাস যাতে ও মানে প্রিপারেশনের সময়টা পায় সেই ডাউটগুলো নিয়ে। নাহলে আই গেস নেক্সট মানে কামিং উইকে ও এভলিউশন দিয়ে শুরু করবে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। ওকে, তাহলে বাই।